أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শিশু আইন শিশু আইন 2013 সালের 24 নং আইন। এক ধারা পরিচিতি কার্যকারিতার তারিখ। দুই ধারায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 3 আলোচ্য আইন প্রাধান্য পাবে, অর্থাৎ শিশু আইনটা যদি শিশু সংক্রান্ত কোনো অপরাধ হয় সেক্ষেত্রে এই শিশু আইন প্রাধান্য পাবে। 4 ধারায় বলা হয়েছে শিশু অনূর্ধ্ব 18 বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলা হয়। 5 প্রবেশন কর্মকর্তা, 6 প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। ধারা 13, 13তে বলা হয়েছে শিশু বিষয়ক টেক্সট। ধারা 13-1, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটি থানায় একটি করে শিশু বিষয়ক ডেস্ক গঠন করবেন এবং একজন সাব ইন্সপেক্টরকে সেই দায়িত্ব অর্পণ করবেন। যদি মহিলা বা নারী সাব ইন্সপেক্টর থাকে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে হবে। ধারা 13-1, 13-2 বলা হয়েছে এখানে যে নারী কর্মকর্তাকে বা যে সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হবে তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নামে অভিহিত করা যাবে। ধারা 14, পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ শিশু বিষয়ক যে পুলিশ কর্মকর্তা থাকবে তার দায়িত্ব এবং কর্তব্য। ধারা 14। ধারা 15তে বলা হয়েছে পুলিশ রিপোর্ট বা পুলিশের তদন্ত প্রতিবেদন বা পুলিশের অনুসন্ধান প্রতিবেদন কিভাবে প্রেরণ করতে হবে, আর এই অনুসন্ধান প্রতিবেদন প্রেরণের পর আদালত কিভাবে মামলা আমলে গ্রহণ করবেন। কোনো অপরাধ যদি বয়স্ক ব্যক্তির সাথে কোনো শিশু একত্রে সংঘটিত করে তাহলে তাদের প্রত্যেকের অনুসন্ধান প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট পৃথক পৃথক ভাবে প্রস্তুত করতে হবে এবং আদালতে প্রেরণ করতে হবে। ধারা 15-1। ধারা 15 দিয়ে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও শিশু যদি একত্রে কোনো অপরাধ সংগঠন করে তাহলে অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাদের পৃথক পৃথক ভাবে মামলা গ্রহণ করতে হবে। ধারা 15-2। ধারা 15 কথা বলা হয়েছে মামলা বিচারের জন্য প্রেরণ বা হস্তান্তর বা স্থানান্তর করা যাবে। ধারা 15 ক। ধারা 15 দফায় শিশু কর্তৃক সংগঠিত কোনো অপরাধ, শিশু কর্তৃক সংগঠিত কোনো অপরাধ শিশু আদালতে বিচারের জন্য প্রেরণ করতে হবে। খতে বলা হয়েছে শিশু এবং বয়স্ক ব্যক্তি যদি একসাথে অপরাধ করে তাহলে বয়স্ক ব্যক্তির অপরাধটি বিচারের জন্য ক্ষমতা সম্পন্ন বা এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে পারে। গতে বলা হয়েছে পিপিকে এই বিষয়টি অবশ্যই জানাতে হবে। ধারা 15 ক। ধারা 20, শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ। শিশু যে তারিখে অপরাধ করবে সেই অপরাধের তারিখটি কি হবে? শিশুর বয়স নির্ধারণের জন্য নির্ধারিত একটা তারিখ। বয়স অনুমান ও নির্ধারণ। বয়স অনুমান ও নির্ধারণ। ধারা 21, অভিযুক্ত হোক বা না হোক এমন কোন শিশুকে যদি সাক্ষ্য দানের উদ্দেশ্য ব্যতীত আদালতে হাজির করা হয় বা আনয়ন করা হয় তাহলে শিশু আদালতের নিকট তাকে শিশু বলে প্রতীয়মান না হলে উক্ত শিশুর বয়স যাচাই বাছাই করার জন্য যে কোনো পরীক্ষা নিরীক্ষা বা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা যাবে বা শুনানির ব্যবস্থা করা যাবে। কে করতে পারবেন? আদালত করতে পারবেন। 2 বলা হয়েছে উপধারা 1-এর অধীন কোনো তদন্ত বা শুনানিকালে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তার ভিত্তিতে শিশুর বয়স সম্পর্কে শিশু আদালত উহার মতামত লিপিবদ্ধ করবেন এবং বয়স ঘোষণা করবেন। 3 বলা হয়েছে বয়স নির্ধারণের জন্য যদি কোনো দলিল দস্তাবেজ এগুলা বা সাক্ষ্য প্রমাণাদি বা কোনো প্রমাণ যদি প্রয়োজন হয়, কোনো রেজিস্টার বা কোনো চিঠিপত্র যদি প্রমাণিত প্রয়োজন হয় বা কোনো তথ্য বা বিবৃতির যদি প্রয়োজন হয় তাহলে এগুলা জিনিস আদালত যে কোনো অফিসে অথবা যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো ব্যক্তির কাছে চাইতে পারবে। দিয়ে বলা হয়েছে এই দফা 'ক' অনুসারে যদি কোনো ব্যক্তির কাছে এগুলো চাওয়া হয় তাহলে সেই ব্যক্তিকে হাজির করার জন্য সাক্ষীর সমন, আদালত সাক্ষীর সমন ইস্যু করতে পারেন। ধারা 21-3। 21-4 বলা হয়েছে এই ধারার অধীন কোন শিশুকে যদি শিশুর বয়স নির্ধারণ পূর্বক যদি শিশুর বিচার সম্পন্ন করা হয় তাহলে সেই বিচার কি বৈধ হবে যদিও পরবর্তী সময় শিশুর বয়স নিয়ে যদি অন্য ভিন্ন রূপ কোনো তথ্য পাওয়া যায় বা প্রমাণ করা যায়। আরেকটা বিষয় বলা হয়েছে তবে শর্ত থাকে যে শিশুর বয়স
যদি শিশু নয় মর্মে ঘোষণা করা হয় এবং বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়, পরে যদি কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে যদি শিশু হিসেবে ঘোষণা করা হয়, তাহলে এই মত পরিবর্তন করা যাবে। ধারা 21-4। ধারা 23। ধারা 23-এ বলা হয়েছে, শিশু আদালতের অধিবেশনে যে সকল ব্যক্তি হাজির থাকতে পারবেন: এক, সংশ্লিষ্ট শিশু; দুই, সংশ্লিষ্ট শিশুর পিতামাতা বা অভিভাবক বা বর্তমান অভিভাবক বা আইনানুগ কোনো অভিভাবক; তিনে বলা হয়েছে, আদালতের যে কর্মচারী থাকবেন বা আদালতের যে কর্মকর্তা থাকবেন তারা হাজির থাকতে পারবেন: পুলিশ বিষয়ক কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, আইনজীবীরা এবং সংশ্লিষ্ট আইনের কার্যধারা যারা পালন করবেন তারা উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও আদালতের অনুমতিক্রমে যে কোনো ব্যক্তি হাজির থাকতে পারবেন। ধারা 24। অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবকের শিশু আদালতে উপস্থিতি। অর্থাৎ এখানে মূল যে বিষয়টি বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির যে অভিযুক্ত শিশুর অভিযুক্ত শিশুর যখন বিচার কার্যক্রম করা হবে, সেই বিচার কার্যক্রম অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবককে হাজির থাকতে হবে। এখানে আদালত তাদেরকে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন, কিন্তু তারা যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে অতিরিক্ত দূরত্বে যদি বসবাস করেন, তাহলে তাদেরকে নির্দিষ্ট দিন তারিখ দিয়ে হাজির হওয়ার জন্য আদালত অনুরোধ করতে পারেন বা আদালত তাদেরকে নির্দেশ প্রদান করতে পারেন। ধারা 24। ধারা 28 বলা হয়েছে, শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা। অর্থাৎ শিশু আদালত যে সকল কার্যক্রম করবে এই সকল প্রত্যেকটি বিষয় কি করতে হবে, গোপনীয়তার সাথে সংরক্ষণ করতে হবে। কিন্তু শিশু আদালত ধারা 28 দিয়ে শিশু আদালত যদি মনে করেন যে এইগুলা শিশুর যে এখানে বিচার কার্যক্রম চলতেছে, অনুসন্ধান কার্যক্রম, তদন্ত প্রতিবেদন বা শিশুর কোনো ছবি প্রকাশ যদি আদালতের মতে যদি কোনো শিশুর ক্ষতি না হয়, সেক্ষেত্রে আদালত কি করতে পারেন, ওই শিশুর পরিচয় প্রকাশের জন্য বা ওই সকল আইনের কার্যধারার যাবতীয় কার্যক্রম কি আহ ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কি প্রকাশ করার অনুমতি প্রদান করতে পারেন। ধারা 28-2। ধারা 29। ধারা 29-এ বলা হয়েছে, শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জামিনে মুক্তি প্রদান। ধারা 29 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 29। ধারা 29-এ বলা হয়েছে কি, শিশুর জামিনে মুক্তি প্রদান কখন? শিশুকে যখন আদালতে হাজির করা হবে, আদালতে হাজির করার পর শিশুর জামিনে মুক্তি প্রদান, অর্থাৎ আদালত কর্তৃক। 29 ধারায় বলা হয়েছে আদালত কর্তৃক শিশুর জামিন প্রদান। ধারা 29-1। এই আইন সহ ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, শিশু আদালতে হাজিরকৃত কোনো শিশুর মামলা বিকল্প পন্থায় যদি পরিচালনা করা সম্ভব না হয় এবং সেক্ষেত্রে শিশুর অপরাধী যদি জামিনযোগ্য বা জামিনের অযোগ্য যাই হোক না কেন, জামানত সহ বা জামানত ব্যতীত শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে হবে। অর্থাৎ 29-এর একবারে মোট কথা বলা হয়েছে, আদালতে যদি কোনো শিশুকে হাজির করা হয় এবং সেই শিশুর অপরাধটি যদি বিকল্প পন্থায় যদি প্রেরণ করা সম্ভব না হয়, তাহলে শিশুর অপরাধ যদি জামিনযোগ্য অথবা জামিনের অযোগ্য হয়, যাই হোক না কেন, জামিন হলেও জামিন দিতে হবে, জামিনের অযোগ্য হলেও ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে হবে। ধারা 28-এর ধারা 29-1। ধারা 29-1। অপরাধটি যদি জামিনযোগ্য না হয়, অপরাধটি অথবা জামিনযোগ্য হয়, তাহলে জামানত গ্রহণপূর্বক বা জামানত ব্যতীত জামিনে মুক্তি প্রদান করতে হবে। ধারা 29-1। ধারা 29-2। শিশুর নিজের মুচলেকা বা শিশুর পিতামাতা বা তার অভিভাবক বা অন্য কোনো সদস্য বা তার কোনো প্রতিষ্ঠান বা শিশুর সংস্থার অন্য কোনো ব্যক্তি অথবা প্রবেশন কর্মকর্তা অথবা যে কোনো ব্যক্তির তত্ত্বাবধানে জামানত প্রদান সাপেক্ষে বা জামানত ছাড়া শিশুকে জামিন মুক্তি প্রদান করা যাবে। অর্থাৎ কার তত্ত্বাবধানে শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে হবে? শিশুর পিতামাতা, শিশুর অন্য কোনো অভিভাবক, আইনানুগ অভিভাবক, বর্তমানে যে অভিভাবক থাকবে সেই অভিভাবক বা প্রবেশন কর্মকর্তা, বর্ধিত পরিবারের সদস্য অথবা কোনো সংগঠনের আওতায় অথবা কোনো সংস্থার আওতায় শিশুকে কি করতে, তাদের তত্ত্বাবধানে শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে হবে। ধারা 29-2। ধারা 29-3 বলা হয়েছে, উপধারা 1 এবং উপধারা 2 অনুসারে যদি কোনো শিশুকে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয়, তাহলে কি কারণে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব হবে না সে কারণটি অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। কে লিপিবদ্ধ করবেন? যে জজ বা বিচারক বিচার কার্যক্রম সম্পন্ন করবেন তিনি লিপিবদ্ধ করবেন এবং শিশুকে একটি প্রত্যয়িত কোনো প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করবেন। ধারা 29-3। তাহলে ধারা 29-3 বলা হয়েছে, কোন শিশুকে বিচার কার্য সম্পন্ন করার জন্য আদালতে যখন হাজির করা হবে, আদালত তখন তাকে জামিনে মুক্তি প্রদান করবে অথবা প্রত্যায়িত কোনো প্রতিষ্ঠানে শিশু সংশোধনাগারে তাকে প্রেরণের জন্য ব্যবস্থা করবে। ধারা
29। ধারা 29 এক অপরাধীর জামিনযোগ্য হোক অথবা অপরাধী জামিন যোগ্য হোক তাকে জামিন প্রদান করতে হবে জামানত গ্রহণ পূর্বক বা জামানত গ্রহণ ব্যতীত। 2 বলা হয়েছে ওই শিশুকে তার তত্ত্বাবধানে জামিনে মুক্তি প্রদান করতে হবে তার পিতামাতা, তার অভিভাবক, তার বর্তমান অভিভাবক, তার আইনানুগ অভিভাবক, তার বা প্রবেশন কর্মকর্তা বা কোনো সংস্থার নিকট বা কোনো প্রতিষ্ঠানের হস্তান্তরে, কোনো প্রতিষ্ঠানের আন্ডারে অথবা অন্য কোনো ব্যক্তির আন্ডারে কি করতে হবে, তাদের তত্ত্বাবধানে শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে হবে। ধারা 29-2। ধারা 29-3 বলা হয়েছে উপধারা 1 এবং উপধারা 2 অনুসারে যদি কোনো শিশুকে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয় তাহলে কি কারণে মুক্তি প্রদান করা সম্ভব হবে না সে বিষয়টি লিপিবদ্ধ করতে হবে এবং শিশুকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের ব্যবস্থা করতে হবে, নির্দেশ প্রদান করতে হবে। ধারা 29-3। ধারা 31 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। ধারা 31 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে শিশু আদালতে হাজির করার 21 দিনের মধ্যে প্রবেশন কর্মকর্তা তার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করবেন এবং শিশু আদালতে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন এবং এ বিষয়ে একটি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন নিকটস্থ কোনো বোর্ডে কি করবেন, দাখিল করবেন। ধারা 31-1। ধারা 31-2 বলা হয়েছে উপধারা 1-এ উল্লেখিত সামাজিক অনুসন্ধান প্রতিবেদন ওই প্রবেশন কর্মকর্তা সরজমিনে তদন্তপূর্বক বা অনুসন্ধানপূর্বক শিশুর শিশুর পারিবারিক, শিশুর সামাজিক, শিশুর সাংস্কৃতিক বা শিশুর মনস্তাত্ত্বিক, নৃতাত্ত্বিক বা শিক্ষাগত যোগ্যতা, পটভূমি বা শিশু কোন অবস্থায় কি ধরনের অপরাধ করছে অথবা শিশুর শিক্ষাগত যোগ্যতা বা শিশুর এলাকার অবস্থা বা শিশু কোন অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ সংঘটিত করেছে ইত্যাদির বর্ণনা ওই সামাজিক অনুসন্ধান প্রতিবেদনের ভিতরে অন্তর্ভুক্ত থাকতে হবে। ধারা 31-2। ধারা 31-3 বলা হয়েছে প্রবেশন কর্মকর্তার সামাজিক অনুসন্ধান প্রতিবেদন সহ শিশু সংশ্লিষ্ট সকল প্রতিবেদন গোপনীয় বলে গণ্য হবে। অর্থাৎ এখানে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন থেকে শুরু করে শিশুর অপরাধ সংশ্লিষ্ট যে কোনো কার্যক্রমে গ্রহণ করা হোক না কেন প্রত্যেকটি কার্যক্রম শিশু আদালত গোপনীয় হিসেবে গণ্য করবেন বা গোপনীয় বলে গণ্য করবেন। ধারা 31-3। ধারা 38। ধারা 38 38 দ্বারায় বলা হয়েছে ক্ষতিপূরণ। এখানে ক্ষতিপূরণ কে প্রদান করবেন? যে শিশু অপরাধ সংগঠন করছে সেই শিশু ক্ষতিপূরণ প্রদান করবেন। আর কাকে ক্ষতিপূরণ প্রদান করা হবে? যে শিশু অপরাধের শিকারগ্রস্ত বা যে শিশু ক্ষতিগ্রস্ত তাকে কি করতে হবে, এই ক্ষতিপূরণটা প্রদান করতে হবে। এখন শিশু তো ক্ষতিপূরণ প্রদান করতে পারবে না, সেক্ষেত্রে শিশুর পক্ষে কে করবেন? শিশুর পিতামাতা করবেন, শিশুর অভিভাবক করবেন, শিশুর আইনের অভিভাবক বা শিশুর বৈধ অভিভাবক অথবা বর্ধিত পরিবার সদস্যের সঙ্গে বা প্রবেশন কর্মকর্তা অথবা তাদের উভয়ের তত্ত্বাবধানে যে কোনো ব্যক্তি কি করবেন, ওই আদালতের যে আদেশটা দেওয়া হবে সেই আদেশ অনুসারে কি করবেন, ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকবেন। ধারা 31-1। ধারা 31-2 বলা হয়েছে এই যে ক্ষতিপূরণটা প্রদান করা হবে এই ক্ষতিপূরণটা যদি একসাথে প্রদান করা সম্ভব না হয় তাহলে কিস্তিতে প্রদান করতে পারবে এবং কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই আদালতের মাধ্যমে কি করতে হবে, পরিশোধ করতে হবে। আদালত এই টাকা ওই ক্ষতিগ্রস্ত শিশুকে দেবেন এবং ক্ষতিগ্রস্ত শিশু কল্যাণে কিভাবে ব্যবহার করা হবে বা কিভাবে ব্যবহার করলে ওই শিশুটার উপকার হবে সে বিষয়ে আদালত কি করতে পারবেন, দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। ধারা 38-2। ধারা 38-2। তাহলে 1 ধারা থেকে ধারা 38 পর্যন্ত কোনো বিষয়ে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। এটা স্যার সিট আছে আপনার কাছে? শীট হ্যাঁ। শীটটা করছিলাম ভাই, শীটটা করছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার ওই কম্পিউটারে শীটটা আমি পাইতেছি না। কম্পিউটার ঠিক করা হয়েছে তো শীটটা ভাই হারায় গেছে। আচ্ছা। তবে শীট একটা করবো নি, করে আর শীট একটা ইনশাল্লাহ দিয়ে দেবো নি। এখন ব্যস্ত থাকি তো, ইন্সপেকশন চলতেছে, কার্যক্রমটা শেষ হোক, যখন পারি আগে পারি আর পরে পারি একসময় ইনশাল্লাহ দিয়ে দেবো নি। ধারা 44 গ্রেপ্তার। ধারা 44 গ্রেপ্তার। গ্রেপ্তার বিষয়টা পুলিশের এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের কার্যক্রম। গ্রেপ্তার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ধারা 44-1। ধারা 44-1। ধারা 44-1-এ বলা হয়েছে এ ধারায় যা কিছুই থাকুক না কেন
9 বছরের নিম্নের কোন শিশুকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা বা আটক রাখা যাবে না। কি বলা হয়েছে? ধারা 44-এর একে বলা হয়েছে, এই ধারায় যা কিছুই থাকুক না কেন বা এই আইনে যা কিছুই থাকুক না কেন, 9 বছরের নিম্নে, অর্থাৎ 9 বছরের কম, 7 বছর, 8 বছর, এই ধরনের কোন শিশুকে কোনো অবস্থাতে গ্রেপ্তার করা যাবে না বা আটক করা যাবে না। ধারা 44-এর 1। আমরা দণ্ডবিধি আইনের ধারা 82-তে পড়ছিলাম। 9 বছরের কম, ধারা 82, দণ্ডবিধির ধারা 82। 82-তে বলা আছে 9 বছরের কম বয়স্ক কোন শিশুর কোনো কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। আবার ধারা 83-তে পড়ছিলাম 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম যদি বুদ্ধির পরিপক্কতা না থাকে বা বুদ্ধি সম্পন্ন যদি না হয়, তাহলে সেই শিশুর কৃত কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 83। ঠিক সেম কথাই বলা আছে ধারা 44-এর 1। যদি কোনো শিশুর বয়স 9 বছরের কম হয় তাহলে সেই শিশুকে গ্রেপ্তার করা যাবে না এবং আটক করা যাবে না, এবং কোনো অবস্থাতেই এই গ্রেপ্তার এবং আটক করা যাবে না। ধারা 44-এর 1। ধারা 44-এর 2। অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, কোন শিশুকে নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোন আইনের অধীনে গ্রেপ্তার বা আটক করা যাবে না। ধারা 44-এর 2। অর্থাৎ নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত এখানে বোঝানো হয়েছে যে কোনো অপরাধ যেন করতে না পারে, কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারে, সেই জন্য কোনো শিশুকে কি করা যাবে না, আটক করা যাবে না। ধারা 44-এর 2। ধারা 44-এর 1-এ বলা হয়েছে কি করা যাবে না, 9 বছরের কম বয়স্ক কোনো শিশুকে গ্রেপ্তার করা যাবে না বা আটক করা যাবে না। ধারা 44-এর 2-এ বলা হয়েছে কোনো শিশুকে নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীন, একটা আইন আছে নিবর্তনমূলক আটক, নিবর্তনমূলক আটক আইন আছে, সেই নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীনে গ্রেপ্তার বা আটক করা যাবে না। ধারা 44-এর 2। ধারা 44-এর 3-এ বলা হয়েছে শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা যেখানে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের কারণ, গ্রেপ্তারের স্থান, অভিযোগের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন এবং প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণের জন্য নথিতে লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হাতকড়া বা কোমরে দড়ি বা রশি লাগানো যাবে না। ধারা 44-এর 3। তো ধারা 44-এর 1-এ বলা হয়েছে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুকে গ্রেপ্তার করা যাবে না বা আটক করা যাবে না। 2-এ বলা হয়েছে কোনো শিশুকে নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীন আটক করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। ধারা 44-এর 2। ধারা 44-এর 3-এ বলা হয়েছে কোন শিশুকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার করার পর কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোন সময় গ্রেপ্তার করা হয়েছে বা অভিযোগের বিষয়বস্তু কি, এই প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ করতে হবে এবং সাথে সাথে শিশুর বয়স নির্ধারণ করে তার নথিতে লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও বলা হয়েছে যদি শর্ত, তবে শর্ত থাকে যে যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে হ্যান্ডকাপ লাগানো যাবে না, তাকে কোমরে বা হাতে রশি লাগানো যাবে না। ধারা 44-এর 3। অর্থাৎ পুলিশ অফিসার যখন কোনো শিশু অপরাধীকে গ্রেপ্তার করবেন, সেই শিশু অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় আছে, এইগুলা অবশ্যই আপনাকে পালন করতে হবে। যেমন শিশুকে হাতকড়া লাগানো যাবে না, শিশুর কোমরে বা হাতে কোনো রশি লাগানো যাবে না, এগুলা বিষয় আপনাকে জানতে হবে। এখন আপনি যদি এগুলা বিষয় না জানেন, এগুলো বিষয় না জানার পর কোনো শিশুকে গ্রেপ্তার করে যদি আপনি হ্যান্ডকাপ লাগান বা হাতে যদি রশি লাগান, কোমরে যদি রশি লাগান, যদি খারাপ ব্যবহার করেন, সেগুলো আসলে ওই আপনার জন্য ভালো হবে না। এগুলা আইনে যেহেতু বৈধ না, সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে না। এইগুলা বিষয় আপনাকে জানতে হবে, কোনগুলা বিষয় শিশুর ক্ষেত্রে প্রযোজ্য আর কোনগুলা বিষয় শিশুর ক্ষেত্রে প্রযোজ্য না, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে। তাহলে ধারা 44-এ বলা হয়েছে শিশুকে গ্রেপ্তার সংক্রান্ত যে আলাপ আলোচনা করা হয়েছে ধারা 44। এখানে শিশুকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন, শিশুকে কিভাবে গ্রেপ্তার করা যাবে, শিশুকে গ্রেপ্তারের পদ্ধতি কি,
কোন ক্ষেত্রে শিশুকে গ্রেপ্তার করা যাবে, কখন শিশুকে গ্রেপ্তার করা যাবে না, যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে ধারা 44। ধারা 44-এর একে বলা হয়েছে, যদি কোনো শিশু অপরাধীর বয়স 9 বছরের কম হয়, অর্থাৎ দেখা গেল 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, কোনো শিশু অপরাধ করবে না, কিন্তু যদি কোনো অপরাধ হয়ে যায় তার দ্বারা, তাহলে সেই শিশুকে কোনোভাবে গ্রেপ্তার বা আটক করা যাবে না। ধারা 44-এর 1। ধারা 44-এর 2 বলা হয়েছে যে নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীন কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। অর্থাৎ শিশু অপরাধ করবে না, শিশু অপরাধ করতে পারবে না, বা শিশুকে যদি আটক রাখা হয় বা গ্রেপ্তার রাখা হয় তাহলে ভবিষ্যতে কোনো শিশু অপরাধ করতে পারবে না, এই সংক্রান্তে কোনো শিশুকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীনে কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। দিনে বলা হয়েছে, যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় বা কোনো শিশুকে যদি আটক করা হয়, কি কারণে আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে, কোন স্থানে আটক করা হয়েছে, এই ইত্যাদি বিষয়গুলো এবং অভিযোগের যে বিষয়গুলো থাকবে এগুলোর বিষয় সহ কি করতে হবে, শিশুর বয়স নির্ধারণ করে নথিতে লিপিবদ্ধ করতে হবে। ধারা 44-এর 3। তবে শর্ত থাকে যে যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তারের ক্ষেত্রে শিশুকে হাতকড়া পরানো যাবে না। শিশুকে হাতকড়া পরানো যাবে না, সেই সাথে শিশুকে কোনো রশি বা দড়ি দিয়ে হাত বাঁধা যাবে না বা কোমরে লাগানো যাবে না। ধারা 44-এর 3। ধারা 44-এর 4। উপধারা 3-এর অধীনে বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ বা উক্ত সনদের অবর্তমানে, আমাদের যুগে এখন বর্তমান যুগে প্রত্যেকটা শিশুর জন্ম নিবন্ধন সনদ আছে। যখনই শিশুর বয়স 2, 4, 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, প্রত্যেকটা পিতামাতা কি করে, শিশুর জন্ম নিবন্ধন করে থাকে। এই যে জন্ম নিবন্ধন, এটা কি শিশুর বয়স নির্ধারণ, অর্থাৎ শিশুর বয়স নির্ধারণ সহ শিশুর পরিচয় ধারণ বহন করে। এখানে শিশুর পিতামাতাকে, শিশুকে, শিশু কোথায় জন্মগ্রহণ করেছে, শিশুর বাড়ি কোথায়, গ্রাম কোথায়, শিশুর বয়স কতদিন, এগুলো প্রত্যেকটি বিষয় সুন্দর করে জন্ম নিবন্ধন সনদের ভিতরে কি করা আছে, লিপিবদ্ধ করা আছে। যদি কোনো শিশুর জন্ম নিবন্ধন করা না থাকে, সেই শিশুর জন্ম কত তারিখ সেটাও বের করা সম্ভব। শিশুর জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে উক্ত জন্ম নিবন্ধন সনদের অনুপস্থিতিতে সে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের সার্টিফিকেট বা স্কুলে ভর্তির সময় যে তারিখ প্রদান করা হয়েছিল সেটা প্রাসঙ্গিক দলিল হিসেবে উদ্ঘাটন পূর্বক শিশুর যাচাই বাছাই করে তার বয়স নির্ধারণ করা যায়। অর্থাৎ কোনো শিশুর যদি জন্ম নিবন্ধন করা না থাকে, তাহলে শিশু যে স্কুলে পড়াশোনা করে বা যে ক্লাসে পড়াশোনা করে, যে স্কুলে বা যেখানে পড়াশোনা করুক না কেন, সেখানে যে ভর্তির একটা তারিখ আছে, বা শিশু যদি কোনো এসএসসি, জেএসসি, পিএসসি যদি পাশ করে থাকে তাহলে তার যে সার্টিফিকেট আছে, সে সার্টিফিকেটের মাধ্যমে কি করা যায়, শিশুর বয়স নির্ধারণ করা যায় বা বের করা যায়। এক্ষেত্রে যদি শিশুর এই সার্টিফিকেট না থাকে বা শিশু যদি নতুন ভর্তি হয়ে থাকে, সে ভর্তির তারিখ প্রাসঙ্গিক হিসেবে গণনা করে শিশুর বয়স নির্ধারণ করা যায় এবং শিশুর বয়স কি করা যায়, উদ্ঘাটন পূর্বক যাচাই বাছাই করে তার বয়স লিপিবদ্ধ করা যায়। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি একজন শিশু, কিন্তু সম্ভাব্য সকল চেষ্টা করার পরেও যদি কোনো দলিল সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া না যায় এবং এই বিষয়ে যদি কোনো কিছু দ্বারা যদি নিশ্চিত হওয়া না যায়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে এই আইনের বিধান অনুযায়ী শিশু হিসেবে গণ্য করতে হবে। ধারা 44-এর 4। ধারা 44-এর 4। ধারা 44-এর 4-এ বলা হয়েছে, শিশুর যে বয়সটা নির্ধারণ করা হবে, সেই শিশুর বয়স নির্ধারণ করার ক্ষেত্রে যদি কোনো কিছুই যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে যে পুলিশ বিষয়ক কর্মকর্তা থাকবেন বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা থাকবেন, তিনি যদি মনে করেন যাকে গ্রেপ্তার করা হয়েছে বা যাকে আটক করা হয়েছে বা যাকে থানায় নিয়ে আসা হয়েছে আসলে সে দেখতে শিশুর মতো বা সে শিশু হবে, এরূপ যদি কিছু মনে হয়, তাহলে সেই পুলিশ বিষয়ক কর্মকর্তা বা শিশু বিষয়ক যে কর্মকর্তা থাকবেন তিনি কি করবেন, শিশু তাকে, ওই ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করে তিনি প্রতিবেদন দাখিল করতে পারবেন। ধারা 44-এর 4। ধারা 44-এর 5। সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ স্থান না থাকলে গ্রেপ্তারের পর হতে আদালতে হাজির না করা পর্যন্ত, অর্থাৎ শিশুকে যদি থানায় নিয়ে আসা হয়, থানায় নিয়ে আসার পরে যদি মনে হয় শিশুকে রাখার জন্য কোনো নিরাপদ স্থান নাই, তাহলে ওই শিশুকে আদালতে হাজির না করা পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টার জন্য শিশুকে নিরাপদ কোনো স্থানে
আটক রাখার ব্যবস্থা করতে হবে। তবে শর্ত থাকে যে নিরাপদ স্থানে আটক রাখার ক্ষেত্রে অন্য কোনো শিশু অপরাধী অন্য কোনো শিশু অপরাধী অথবা প্রাপ্তবয়স্ক কোনো অপরাধী যে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন, এরূপ কোনো শিশু অপরাধী বা অপরাধীর সাথে বা আইনের সংস্পর্শে আসা কোনো অপরাধীর সাথে একত্রে রাখা যাবে না। ধারা 44-5। ধারা 44-5। তাহলে ধারা 44-1 বলা হয়েছে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুকে কোনো অবস্থাতেই আটক বা গ্রেপ্তার করা যাবে না। 2 বলা হয়েছে শিশু যেন কোনো অপরাধ করতে না পারে সেই জন্য নিবর্তনমূলক আটকাদেশ আইনের অধীনে কোনো নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীন কোনো শিশুকে আটক বা গ্রেপ্তার করা যাবে না। 3 বলা হয়েছে শিশুকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তারের কারণ, গ্রেপ্তারের স্থান, অভিযোগের বিষয় বা কোথায় গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কি জন্য গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করতে হবে এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্ট শিশুর বয়স নির্ধারণ করে তা নথিতে লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে শিশুকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে কি করা যাবে না, শিশুকে হ্যান্ডকাপ পরানো যাবে না অথবা শিশুকে কোমরে বা হাতে দড়ি লাগানো যাবে না। 4 বলা হয়েছে উপধারা 3-এর অধীন যখন কোনো শিশুকে গ্রেপ্তার করা হবে বা আটক করা হবে সেই গ্রেপ্তারকৃত শিশুকে কি করতে হবে, তার যে বয়স নির্ধারণ সে বয়স নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে, তার জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে ওই শিশুর বয়স নির্ধারণ করতে হবে। যদি জন্ম নিবন্ধন সনদ না থাকে, সেই শিশু যদি কোনো স্কুলে ভর্তি থাকে তাহলে ভর্তির তারিখ প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করে তার বয়স নির্ধারণ করতে হবে, অথবা তার স্কুলের সার্টিফিকেটের মাধ্যমে বয়স নির্ধারণ করতে হবে। বয়স নির্ধারণ করে কি করতে হবে, তা নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তবে শর্ত থাকে যে যখন কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর মনে হয় যে এই ব্যক্তি আসলে শিশু হবে, পুলিশ কর্মকর্তা যদি মনে করেন যে এ শিশু হবে কিন্তু কোনো তথ্য প্রমাণ বা কোনো সাক্ষ্য প্রমাণ বা কোনো তথ্য বিবৃতি বা কোনো রেজিস্টার বা কোনো কিছুর মাধ্যমে যদি ওই ব্যক্তি শিশু প্রমাণ করা না যায়, তাহলে অর্থাৎ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এখন পুলিশ কর্মকর্তা হোক অথবা যে ব্যক্তি যে পুলিশ অফিসার গ্রেপ্তার করছেন তার কাছে হোক, তিনি যদি মনে করেন যে এই ব্যক্তি আসলে শিশু কিন্তু কোনো তথ্য প্রমাণ পাওয়া যাইতেছে না যার মাধ্যমে শিশু প্রমাণ করা যাবে, কোনো তথ্য প্রমাণ যখন পাওয়া যাবে না তখন পুলিশ কর্মকর্তা কি করবেন, তাকে শিশু হিসেবে গণ্য করে তার তার যে যাবতীয় কার্যক্রম সে যাবতীয় কার্যক্রম পালন করবেন। ধারা 44-4। ধারা 44-5। ধারা 44-5 সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী, অর্থাৎ কোন শিশুকে যখন গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে যখন ওই শিশুকে থানায় নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে যদি শিশুকে রাখার জন্য কোনো নিরাপদ স্থান না পাওয়া যায় তাহলে ওই শিশুকে কোনো নিরাপদ স্থানে আটক রাখার ব্যবস্থা করতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই আটক স্থানে, অর্থাৎ ওই স্থানে যদি কোনো দোষী অথবা যদি কোনো শিশু দোষী সাব্যস্ত হয়ে বা আইনের সংস্পর্শে আসে অথবা পূর্বেই যদি কোনো দোষী সাব্যস্ত হয় তাহলে কি করতে হবে, ওই শিশুদের সংস্পর্শে রাখা যাবে না, তাকে আলাদা করে সুন্দরভাবে রাখার ব্যবস্থা করতে। তাহলে ধারা 44-এ বলা হয়েছে শিশুকে গ্রেপ্তার বা শিশু আইন অনুযায়ী শিশুকে গ্রেপ্তারের পদ্ধতি কি, কিভাবে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারের বিষয়ে আলোচনা করুন। ধারা 44-এর 1-এ বলা হয়েছে শিশুকে 9 বছরের বয়সের কম যদি হয় তাহলে কোনো শিশুকে আটক বা গ্রেপ্তার করা যাবে না। 2-এ বলা হয়েছে 44-এর 2 কোনো শিশুকে নিবর্তনমূলক আটক বা গ্রেপ্তার করা যাবে না। 3-এ বলা হয়েছে যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় তাহলে তার কি করতে হবে, তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কি জন্য গ্রেপ্তার করা হয়েছে, কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এর সকল বিষয় লিপিবদ্ধ করতে হবে এবং শিশুর বয়স নির্ধারণ করতে হবে এবং তার একটা নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তবে শর্ত থাকে যে কোনো শিশুকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সেই শিশুকে গ্রেপ্তারের ক্ষেত্রে কি করা যাবে না, হ্যান্ডকাপ পরানো যাবে না অথবা ওই শিশুকে হাতে দড়ি বা কোমরে দড়ি লাগানো যাবে না। ধারা 44-এর 3। তারে বলা হয়েছে কোন শিশুকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার বয়স নির্ধারণের পদ্ধতি কিরূপ হবে, বয়স নির্ধারণের পদ্ধতি কিরূপ হবে, তার বয়সটা ওইভাবে নির্ধারণ করতে হবে। শিশুর যদি কোনো জন্ম নিবন্ধন থাকে, জন্ম নিবন্ধন সনদ থাকে, তাহলে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে শিশুর বয়সটা নির্ধারণ করতে হবে। এছাড়া জন্ম নিবন্ধন সনদ যদি না থাকে তাহলে কি করতে হবে,
শিশুকে যদি কোনো স্কুলে ভর্তি করা হয় তাহলে ভর্তির তারিখ প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করতে হবে, অথবা শিশুর যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের মাধ্যমে তার বয়সটা নির্ধারণ করতে হবে এবং তার নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তবে শর্ত থাকে যে এখানে যদি শিশুকে পুলিশ অফিসার কোনো অপরাধীকে গ্রেপ্তার করার পর যদি মনে হয় যে আসলে শিশু কিন্তু কোনো যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, দেখা গেল শিশুর সাক্ষ্য প্রমাণ যা কিছু ছিল সবকিছুই কি সবকিছু পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনোভাবে আর প্রমাণ করা সম্ভব না, অথবা শিশু কোনো স্কুলেও পড়াশোনা করে না, শিশুর যে জন্ম নিবন্ধন সনদ ছিল বা যাই ছিল শিশুর প্রমাণ করার জন্য, শিশুর বয়সটা প্রমাণ করার জন্য কোনো তথ্যই আর অবশিষ্ট নাই, সেক্ষেত্রে যদি শিশুকে শিশু হিসেবে প্রমাণ করার যদি কোনো প্রমাণ না থাকে তাহলে পুলিশ কর্মকর্তা কি করবেন, তাকে কোনো ব্যক্তি হিসেবে বিবেচনা না করে তাকে শিশু হিসেবে শিশু হিসেবে গণ্য করতে পারবেন ধারা 44-এর 4। আর ধারা 44-এর 5 এখানে ধারা 44-এর 5-এ বলা হয়েছে যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার করার পর আদালতে দাখিল না করা পর্যন্ত কি করতে হবে, ওই শিশুকে নিরাপদ কোনো স্থানে রাখতে হবে। যদি থানায় রাখা সম্ভব না হয় তাহলে নিরাপদ অন্য কোনো স্থানে শিশুকে রাখার ব্যবস্থা করতে হবে। তবে শর্ত থাকে যে নিরাপদ স্থানে আটক রাখার ক্ষেত্রে অন্য কোনো বয়স্ক অপরাধী অথবা অন্য কোনো শিশু অপরাধীর সাথে যারা ইতিপূর্বে অর্থাৎ যারা পূর্বেই কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এরকম কোনো শিশু অপরাধী অথবা বয়স্ক কোনো অপরাধীর সাথে একত্রে রাখা যাবে না। ধারা 44-এর 5। ধারা 44-এর 5। ধারা 44-এর 1, 9 বছরের বয়স কম হলে আটক করা যাবে না বা গ্রেপ্তার করা যাবে না। 2 বলা হয়েছে নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত কোনো আইনের অধীনে কি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না বা আটক করা যাবে না। 3 বলা হয়েছে যদি কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়, যদি কোনো শিশু অপরাধীকে গ্রেপ্তার করা হয়, কি জন্য গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোন সময় গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুর অপরাধের জন্য শিশুর বয়স নির্ধারণ করে তাহলে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সেই সাথে শর্ত থাকে যে কোনো শিশু অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কি করা যাবে না, হ্যান্ডকাপ লাগানো যাবে না, অথবা রশি বা দড়ি দিয়ে তাকে বেঁধে নিয়ে আসা যাবে না। তারে বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণ করতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে, তার জন্ম নিবন্ধন যে সনদ থাকবে সেই সনদের মাধ্যমে, অথবা সনদ যদি না থাকে তাহলে সে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে ভর্তির তারিখ হতে, অথবা তার যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের মাধ্যমে কি করতে হবে, বয়সটা নির্ধারণ করতে হবে। কিন্তু কোনোভাবেই যদি বয়স নির্ধারণ করা সম্ভব না হয়, কিন্তু পুলিশ অফিসার যদি বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যদি মনে করেন যে এই ব্যক্তি আসলে শিশু, তাহলে তাকে শিশু হিসেবে তিনি গণ্য করতে পারেন। ধারা 44-এর 4। ধারা 44-এর 5, শিশুকে রাখার জন্য নিরাপদ একটা স্থান দিতে হবে, অর্থাৎ কোনো বয়স্ক অপরাধী অথবা দোষী সাব্যস্ত হয়েছে ইতিমধ্যে এরূপ কোন শিশু অপরাধীর সাথে একত্রে রাখা যাবে না, তাকে অন্যত্র রাখার ব্যবস্থা করতে হবে। ধারা 44-এর 5। ধারা 44-এর 5। ধারা 44 বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 44। না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ধারা 46। ধারা 46 ধারা 46-এ বলা হয়েছে শিশুর যে অপরাধের তদন্ত কিরূপ হবে। এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিতে স্পষ্ট ও ভিন্নরূপ কোনো বিধান না থাকলে শিশুর অপরাধের যাবতীয় তদন্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধির বিধানাবলী যতদূর সম্ভব ততদূর অনুসরণ করে কি করতে হবে, শিশু আইনের অপরাধের তদন্ত করতে হবে। ধারা 46 তেমন গুরুত্বপূর্ণ না, অর্থাৎ শিশু আইনের অধীন যদি কোনো অপরাধ হয়, শিশু আইনে যদি অপরাধের তদন্তের বিষয়ে যদি কোনো বিষয় যদি বর্ণনা করা না থাকে তাহলে এই অপরাধের অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী করতে হবে। ধারা 46। ধারা 47 গুরুত্বপূর্ণ। ধারা 47। ধারা 44-এ পড়ছি শিশুকে গ্রেপ্তারের পদ্ধতি, কিভাবে গ্রেপ্তার করা যাবে বা কখন গ্রেপ্তার করা যাবে বা গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। ধারা 44। আর ধারা 47 গুরুত্বপূর্ণ, জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি। জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি প্রদান। ধারা
47, শিশুর জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করতে হবে, বা শিশুকে কিভাবে মুক্তি প্রদান করা যাবে, বা শিশুকে সতর্কীকরণও প্রদান করা যাবে। ধারা 47। ধারা 47-এর 1, শিশুর পিতামাতা অথবা তাদের উভয়ের অবর্তমানে তাদের তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ কোনো অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী তাদের উপস্থিতিতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করবেন? শিশুর জবানবন্দি গ্রহণ করবেন। ধারা 47-এর 1। তাহলে যদি বলা হয় শিশুর জবানবন্দি কে গ্রহণ করবেন, তাহলে অবশ্যই অবশ্যই বলতে হবে শিশুর জবানবন্দি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা গ্রহণ করবেন। কখন গ্রহণ করবেন বা কিভাবে গ্রহণ করবেন? শিশুর পিতামাতা বা প্রবেশন কর্মকর্তা বা আইনানুগ অভিভাবক বা বৈধ অভিভাবক বা বৈধ কর্তৃপক্ষ বা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা বা সমাজকর্মীর উপস্থিতিতে, কার উপস্থিতিতে? এই সকল ব্যক্তির উপস্থিতিতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুর জবানবন্দি গ্রহণ করবেন। ধারা 47-এর 1। ধারা 47-এর 1। তাহলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা উক্ত শিশুর বা অপরাধ যে করছে সেই শিশুর পিতামাতার উপস্থিতিতে বা তাদের অবর্তমানে তাদের আইনানুগ কোনো অভিভাবক বা বৈধ কোনো অভিভাবক বা বৈধ কোনো কর্তৃপক্ষ বা বৈধ কোনো পরিবারের বর্ধিত কোনো সদস্য বা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী, যিনি সমাজকর্মী থাকবেন, তাদের উপস্থিতিতে, এই সকল ব্যক্তির উপস্থিতিতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ওই শিশুর জবানবন্দি গ্রহণ করবেন। ধারা 47-এর 1। ধারা 47-এর 1। যদি কখনো প্রশ্ন হয় শিশু সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে বা শিশু অপরাধীর ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের বা জবানবন্দি লিপিবদ্ধ করার নিয়মাবলী আলোচনা করুন, তাহলে ধারা 47। বা পুলিশের কোন কর্মকর্তা বা কার উপস্থিতিতে বা কে এই জবানবন্দি গ্রহণ করতে পারবেন বা কিভাবে গ্রহণ করতে হবে, তাহলে ধারা 47। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, উত্তর হবে শিশু আইনের 47 ধারা অনুযায়ী, শিশু আইনের 47 ধারা অনুযায়ী শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অপরাধকারী শিশুর পিতামাতা বা তার পিতামাতার অবর্তমানে আইনানুগ কোনো অভিভাবক বা বৈধ কোনো কর্তৃপক্ষ অথবা বর্ধিত পরিবারের সদস্য অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী তাদের উপস্থিতিতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অপরাধকারী শিশুর জবানবন্দি গ্রহণ করতে পারবেন। ধারা 47-এর 1। ধারা 47-এর 1। ধারা 47-এর 2। শিশুর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রকৃতি ও শিশুর মানসিক ও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ক সংশ্লিষ্ট শিশুর পিতামাতা এবং তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী বৈধ কোনো কর্তৃপক্ষ অথবা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মীর উপস্থিতিতে শিশুকে লিখিত বা মৌখিক সতর্কীকরণের পর মুক্তি প্রদান করতে পারবেন, যা শিশুর বিরুদ্ধে রেকর্ড হিসেবে গণ্য হবে না। তো ধারা 47-এর 1-এ বলা হয়েছে শিশুর জবানবন্দি গ্রহণ করা যাবে, আর ধারা 47-এর 2-এ বলা হয়েছে তার পিতামাতা, তার অভিভাবক, তার আইনানুগ অভিভাবক বা তার বৈধ কর্তৃপক্ষ বা প্রবেশন কর্মকর্তা বা বর্ধিত পরিবারের সদস্য অথবা সমাজকর্মীর উপস্থিতিতে শিশুকে কি লিখিত বা মৌখিকভাবে সতর্কীকরণ করতে পারবেন এবং সতর্কীকরণের পর ওই শিশুকে মুক্তি প্রদান করতে পারবেন, যা শিশুর বিরুদ্ধে রেকর্ড হিসেবে গণ্য হবে না। ধারা 47-এর 2-এর ক। আর খতে বলা হয়েছে বিকল্প পন্থায় প্রেরণ করতে হবে। ধারা 47-এর 2-এর খ। তাহলে ধারা 47-এর 1, শিশুর জবানবন্দি গ্রহণ,
আর ধারা 47-2 শিশুকে সতর্কীকরণ করে, সতর্কীকরণ কিভাবে করতে হবে, মৌখিক ভাবে করা যাবে অথবা লিখিত ভাবে সতর্ক করা যাবে। সতর্ক করার পর কি করা যাবে, ওই শিশুকে মুক্তি প্রদান করা যাবে। কিন্তু এই যে সতর্কীকরণ করা হলো, লিখিত ভাবে হোক বা মৌখিক ভাবে হোক, যেভাবেই হোক না কেন, এই রেকর্ড হিসেবে কি হবে না, গণ্য হবে না। ধারা 47-2 ক। আর খতে বলা হয়েছে বিকল্প পন্থায় প্রেরণ করতে হবে। ধারা 47-2 খ। তাহলে ধারা 44 শিশুর গ্রেপ্তার, গ্রেপ্তার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। ধারা 47 শিশুর জবানবন্দি গ্রহণ এবং শিশুকে সতর্ককরণের মাধ্যমে মুক্তি প্রদান। ধারা 47-1 শিশুকে তার পিতামাতা, তার অভিভাবক বা তাদের অবর্তমানে আইনানুগ কোনো অভিভাবক বা কর্তৃপক্ষ বা বৈধ কোনো অভিভাবক অথবা ক্ষেত্রমত তার বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা সমাজ কর্মকর্তার বা সমাজকর্মীর উপস্থিতিতে উক্ত শিশুর জবানবন্দি গ্রহণ করতে হবে। ধারা 47-2 এই জবানবন্দি গ্রহণের পর পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন, শিশুকে ছেড়েও দিতে পারবেন। কিভাবে ছেড়ে দেবেন, তাদের উপস্থিতিতে তার কি কি বিষয়, তার অভিযোগের প্রকৃতি, তার অভিযোগটা আসলে কি, অভিযোগটা কোন ধরনের, অভিযোগের প্রকৃতি বা শিশুর মন মানসিকতা ও আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে শিশুকে কি করা যাবে, শিশুকে সতর্কীকরণ করে ওই শিশুকে মুক্তি প্রদান করা যাবে অথবা ওই শিশুর অভিযোগটি বিকল্প পন্থায় প্রেরণ করা যাবে। ধারা 47-2 খ। কে প্রেরণ করতে পারবেন, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এই অবশ্যই এই বিষয়টি প্রেরণ করতে পারবেন। শিশু অপরাধের বিষয়টি বিকল্প পন্থায় প্রেরণ করতে পারবেন। ধারা 47-2 খ। দুইয়ের কতে বলা হয়েছে শিশুকে কি করা যাবে, শিশুর পিতামাতা, আইনানুগ অভিভাবক, বৈধ অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মীর উপস্থিতিতে ওই শিশুকে মৌখিকভাবে বা লিখিতভাবে সতর্ক করতে হবে যে তুমি এই ধরনের অপরাধ পুনরায় আর করতে পারবে না, তোমার করা যাবে না এগুলা, ঠিক আছে, তোমাকে বিরত থাকতে হবে। এইভাবে তাকে সতর্ক করে, তাকে সতর্ক করে মৌখিকভাবে বা লিখিতভাবে সতর্ক করে ওই শিশুকে মুক্তি প্রদান করা যাবে। তবে এই সতর্কীকরণ কি হবে না, শিশুর রেকর্ড হিসেবে গণ্য হবে না। আর ধারা 47-2 খতে বলা হয়েছে অভিযোগটি বিকল্প পন্থায় প্রেরণ করা যেতে পারে। ধারা 47-2। ধারা 47-2। ধারা 52 জামিন। জামিনটা তো বিশাল, 5টা কোটেশন। ধারা 44, ধারা 47 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ধারা স্যার এই যে 44 স্যার এই যে যা শিশুর বিরুদ্ধে রেকর্ড হিসেবে গণ্য হবে না, রেকর্ডটা কি এটা মানে বিচারের ব্যাপারে গণ্য হবে না, তাই তো? এখানে বিচারের ব্যাপারে গণ্য হবে না। শিশুর যে ভবিষ্যৎ কার্যক্রম, যে কোনো অপরাধ করলে আমরা যেমন বিদেশে যেতে পারি না, এই করতে পারি না, বা আমরা নির্বাচনে দাঁড়াতে পারি না, আরো বিভিন্ন কার্যক্রম আছে না, পড়াশোনা করার ক্ষেত্রে যদি কোনো বিধিনিষেধ থাকে, সেক্ষেত্রে কোনো কিছুই রেকর্ড হিসেবে গণ্য হবে না। অর্থাৎ শিশুকে যে মৌখিকভাবে সতর্ক করা হবে, ঠিক আছে, নথিপত্র যে প্রেরণ করা হয়, নথিপত্র যখন আদালতে প্রেরণ, এটা একটা রেকর্ড, রেকর্ড না, এটা অভিযোগ পত্র যে প্রেরণ করা হয়, এটা তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হয়, এগুলো কি প্রত্যেকটা জিনিসই রেকর্ড হিসেবে গণ্য হয়। কিন্তু এখানে যে সতর্ক করা হবে, সতর্ক করা যে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ মোটামুটি বলা চলে যে মুচলেকার মতো, ঠিক আছে, আমি সতর্ক করলাম এই তুমি এই ধরনের অপরাধ করবে না, দেখা গেল অপরাধটা খুবই নগণ্য প্রকৃতির কিন্তু অপরাধ করছে, অথবা শিশুর আর্থসামাজিক অবস্থা খারাপ বা শিশুর মন মানসিকতা আসলে ইয়া না, ওরকম আহ মানে ভালো না, ঠিক আছে, তাহলে ওই শিশুকে যদি এরকম সতর্ক করা হয়, সতর্ক করা হয়, লিখিতভাবে করা হোক বা মৌখিক ভাবে করা হোক, যদি মৌখিক ভাবে করা হয় তাহলে তো সেটা তো রেকর্ড থাকবেই না। কিন্তু শিশুকে যদি এই যে লিখিতভাবে করা হয় তাহলে তার একটা রেকর্ড থেকে যায়, কিন্তু এই রেকর্ড ওই রেকর্ড হিসেবে গণ্য হবে না, ঠিক আছে, এটা রেকর্ড হিসেবে গণ্য করা যাবে না। শিশুকে মৌখিক ভাবে হোক আর শিশুকে লিখিত ভাবে হোক, যেভাবেই শিশুকে প্রেরণ করা হোক না কেন বা মুক্তি প্রদান করা হোক না কেন, এই মুক্তি প্রদান কি হবে না, শিশুর রেকর্ড হিসেবে গণ্য হবে না। ধারা 47-2। কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার।
এখানে প্রশ্ন আসতে পারে, গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা, পিআরবি 316 বিধি। গ্রেপ্তার কাকে বলে? শিশু গ্রেপ্তার কালে পুলিশ অফিসারের করণীয় কি? ধারা 44। ধারা 44, 44-1, 44-2, 44-3, 44-4। শিশু গ্রেপ্তার কালে করণীয়। শিশু আইনের 44-1 ধারা অনুযায়ী শিশুর যদি বয়স 9 বছরের কম হয় তাহলে ওই শিশুকে কোনো অবস্থাতে গ্রেপ্তার বা আটক করা যাবে না। ধারা শিশু আইনের 44। শিশু আইনের 44-2 বলা হয়েছে নিবর্তনমূলক কোনো আটক করা যাবে না। ধারা 44-2। ধারা 44-3 বলা হয়েছে শিশুকে যখন গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর কি করতে হবে ও কোথায় গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোন অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করতে হবে। এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করবেন? ওই শিশুর বয়স নির্ধারণ পূর্বক তা নথিতে লিপিবদ্ধ করবেন। এছাড়া শিশুকে গ্রেপ্তারের ক্ষেত্রে কি করা যাবে না? শিশুকে হ্যান্ডকাফ বা কোমরের দড়ি লাগা যাবে না। শিশু আইনের 44 ধারা পিআরবি 330 বিধি। পিআরবি 330-এ বলা আছে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার করার ক্ষেত্রে কি করা যাবে না? তাকে হ্যান্ডকাফ পরানো যাবে না, হাতে বা কোমরে কি করা যাবে না? রশি লাগানো যাবে না। ধারা 44, শিশু আইনের 44, 44-3, পিআরবি 330 বিধি। শিশু আইনের 44 ধারা মোতাবেক যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার করার পর তাকে নিরাপদ কোন স্থানে রাখতে হবে। ধারা 44-এর কত? ধারা 44-5। ধারা 44-5। শিশুকে গ্রেপ্তার করার পর থেকে যদি আদালতে হাজির করার সময় পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের ভিতরে কি করতে হবে? শিশুকে নিরাপদ কোনো স্থানে আটক রাখতে হবে। এই আটক রাখার ক্ষেত্রে কি করা যাবে না? কোনো বয়স্ক অপরাধী অথবা পূর্বেই দোষী সাব্যস্ত হয়েছে এরূপ কোন শিশু অপরাধীর সংস্পর্শে ওই শিশুকে রাখা যাবে না। ধারা 44-5। শিশু আইনের 45 ধারা। 45 ধারা কি বলা আছে? মাতা পিতা মাতা পিতাকে এই গ্রেপ্তার সম্পর্কে অবহিত করতে হবে। এটা গ্রেপ্তারের কোনো বিষয়ের ভিতরে পড়ে না। তারপর ধারা 47, জবানবন্দি সতর্কীকরণ ও মুক্তি। যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় সেই শিশুর জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করতে হবে? অর্থাৎ যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর ওই শিশুর জবানবন্দি ওই শিশুর পিতামাতা, আইনানুগ অভিভাবক বা বর্তমান অভিভাবক বা বৈধ বা কর্তৃপক্ষ, বৈধ বা নির্দিষ্ট কোনো অভিভাবক বা কর্তৃপক্ষ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত ওই বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মীর উপস্থিতিতে, অর্থাৎ তাদের উপস্থিতিতে কি করতে হবে? শিশুর জবানবন্দি গ্রহণ করতে হবে। অথবা ওই শিশুকে এই সকল ব্যক্তির উপস্থিতিতে মৌখিক বা লিখিত সতর্কীকরণ করে ওই শিশুকে মুক্তি প্রদান করতে হবে। অথবা শিশুর অপরাধটি কি করতে হবে? বিকল্প পন্থায় প্রেরণ করতে হবে। ধারা 47-2। আর শিশু আইনের অপরাধের তদন্ত কি করতে হবে? ফৌজদারি কার্যবিধি আইন প্রয়োগ করে শিশুর তদন্ত করতে হবে। যদি এই আইনে তদন্তের কোনো ব্যবস্থা কার্যক্রম যদি না থাকে তাহলে শিশু আইনের পরিবর্তে কি করতে হবে? ফৌজদারি কার্যবিধি আইন প্রয়োগ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে যে সকল তদন্তের কার্যক্রম আছে, কিভাবে তদন্ত করতে হবে সেই তদন্ত কার্যক্রম সেটা অনুসরণ করতে হবে। ধারা 46। ধারা 44, ধারা 46, ধারা 47, এই তিনটায় থাক। আগামী আগামীকাল ইনশাল্লাহ ধারা 52। ধারা 52 পর থেকে যা পড়া যায় ওগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। যেগুলো ধারা পড়া হইতেছে এগুলো একটু নলেজে রাখেন, মাথায় রাখেন। তবে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, পিআরবি, সাক্ষ্য আইন, পিআরবি, এই চারটা আইন একদম মুখস্থ এবং ঠোঁটস্থ, একদম মুখস্থ এবং ঠোঁটস্থ যেগুলা ধারা পড়ানো হয়েছে
এগুলো অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ করে রাখবেন, কোনো ধারায় কোনো ঘাটতি বা কমতি থাকা যাবে না। কথা ক্লিয়ার? জি স্যার। এই চারটা আইন, দণ্ডবিধি ইনশাল্লাহ শেষ হলে আমরা সাক্ষ্য আইনটা ইনশাল্লাহ ধরবো, দণ্ডবিধি শেষ হওয়ার সাথে সাথে সাক্ষ্য আইন ধরবো। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। রাত্রে ক্লাস হবে 9:40 থেকে 10টার ভিতরে, ইনশাল্লাহ ক্লাসে আসবো। সবাই নির্দিষ্ট সময় ক্লাসে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।